সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকে জ্যামিতি বিষয়ে অনেক দুর্বল। জ্যামিতি দেখলেই তোমরা ঘাবড়ে যাও এবং প্রশ্নের অ্যান্সার দিতে পারো না। তাই আজকে বৃত্তের খুঁটিনাটি সম্পর্কে তোমাদের একটু ধারণা দেব। আশা করি ক্লাস থেকে তোমরা সিকিউ, এমসিকিউ, উপপাদ্য মোটামুটি একটু ভালো ধারণা পাবে। প্রথমে আমাদের জানতে হবে বৃত্তটা কি। যে কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে আমরা যদি একটি বক্রাকার পথ অঙ্কন করি, এটাকে বলা হয় বৃত্ত। আর আমরা যাকে কেন্দ্র করে এই বৃত্তটা আঁকাইলাম, এটা হলো কেন্দ্র। আর আমরা যে বক্রাকার পথটা আঁকালাম, এটা হলো পরিধি। তাহলে আমরা যদি এ বি সি, তাহলে ও হলো কেন্দ্র, এ বি সি হলো পরিধি। এখন ও থেকে আমরা যে কোনো একটা যদি বৃত্তের পরিধি পর্যন্ত একটি রেখা আঁকি, আমরা এখানে ডি দিলাম, তাহলে ওডি হলো কি ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। আমরা ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করতে পারি। আবার কেন্দ্র বরাবর যদি পরিধির এক প্রান্ত থেকে একদম অপর প্রান্ত পর্যন্ত আমরা সম্পূর্ণ রেখা আঁকি কেন্দ্র বরাবর, তাহলে ডিই হলো ব্যাস, বৃত্তের ব্যাস। এই ব্যাসকে আমরা 2r দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমরা এই চিত্র থেকে জানলাম ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, অর্থাৎ ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। এখন আমাদের যদি ব্যাস আমরা যদি 10 ধরি, ব্যাস 2r সমান যদি 10 ধরি, তাহলে আমরা ব্যাসার্ধ পাবো অর্ধেক, অর্থাৎ 10/2। তাহলে কত হলো 5। এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, আর সম্পূর্ণ পথকে বলা হয় বৃত্তের ব্যাস। এখন আমরা আরেকটি চিত্র অঙ্কন করি। আমরা আরেকটি বৃত্ত অঙ্কন করলাম। এটা হলো কেন্দ্র। কেন্দ্রের সাথে কোনো কোণ উৎপন্ন করলে, তাহলে এ বি একটি চাপ, আর কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে এ ও বি কোণ হলো কেন্দ্রস্থ কোণ। আবার কোন চাপ থেকে যদি পরিধির সাথে কোনো কোণ উৎপন্ন করে, তাহলে আমরা এখানে আরেকটি কোণ উৎপন্ন করলাম, এখানে দিলাম সি। তাহলে বৃত্তের কোন চাপ যদি বৃত্তের পরিধির সাথে কোনো কোণ উৎপন্ন করে, তাহলে তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। অর্থাৎ এ সি বি কোণ সমান বৃত্তস্থ কোণ। তাহলে যদি একই চাপ থেকে একটি বৃত্তস্থ কোণ এবং একটি কেন্দ্রস্থ কোণ থাকে, আমরা এই বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করতে পারি যে একই চাপ থেকে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এ ও বি কোণ ইকুয়াল টু এ সি বি কোণ। এখন তোমাদের এমসিকিউ আসতে পারে এই কেন্দ্রস্থ কোণ 60 ডিগ্রি, তাহলে এ সি বি কোণ কত, এই বৃত্তস্থ কোণ কত? তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে আমরা যদি 2 দ্বারা এই 60 ডিগ্রিকে ভাগ করি, তাহলে আমরা এই বৃত্তস্থ কোণকে পাবো। তাহলে এই বৃত্তস্থ কোণ এ সি বি কোণ ইকুয়াল হাফ এ ও বি কোণ। হাফ এ ও বি কোণ আমরা দিছি 60 ডিগ্রি, আমরা যদি ভাগ করি 30 ডিগ্রি। এভাবে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়। এখন আমরা আরো গুরুত্বপূর্ণ জিনিস শিখব। চাপ সম্পর্কে আমরা এখন শিখব। এখানে আমি একটি রেখা টানলাম, এ বি হলো সি, এখানে ডি দিলাম। এখন এই বৃত্ত কেন্দ্র হলো ও কেন্দ্র, আর এ বিটা হলো কেন্দ্র ব্যতীত যে কোনো একটি রেখা, এটাকে বলা হয় জে। এ বি জেডটি তোমার বৃত্তকে দুইটা ভাগে ভাগ করছে, একদিকে বড় আর একদিকে ছোট। তাহলে বৃত্তের যদি কম চাপ থাকে, অর্থাৎ একটি বৃত্তের অর্ধেকের চেয়ে যদি কম চাপ থাকে, তাকে বলা হয় উপচাপ। অর্থাৎ এ ডি বি হলো উপচাপ।
আর বৃত্তের অর্ধেকের বেশি যে চাপ তাকে বলা হয় অধিচাপ। তাহলে এ সি বি হলো অধিচাপ। তোমাদের উপচাপ এবং অধিচাপ থেকে যে কোনো একটি এমসিকিউ থাকে। এখন যদি উপচাপে আমরা অন্তর্লিখিত কোণ আঁকাই, তাহলে দেখা যাচ্ছে এই কোণটি সূক্ষ্মকোণ। তোমাদের আসতে পারে যে উপচাপে অন্তর্লিখিত কোণ কি কোণ, সূক্ষ্মকোণ, সমকোণ নাকি স্থূলকোণ, এরকম কোণ আসে। তাহলে উপচাপে আমরা জানলাম এটা হলো অধিচাপ। অধিচাপে উৎপন্ন কোণ সূক্ষ্মকোণ। এসিবি হলো অধিচাপ, আর অধিচাপে উৎপন্ন কোণ হলো সূক্ষ্মকোণ। আর উপচাপে যদি আমরা একটি কোণ আঁকাই, এই কোণটি দেখা যাচ্ছে 90 ডিগ্রি থেকে বড়, অর্থাৎ যে কোণের মান 90 ডিগ্রি থেকে বড় তাকে বলা হয় অধিচাপ। তাহলে উপচাপে অন্তর্লিখিত কোণ উৎপন্ন হয় স্থূলকোণ। তাহলে উপচাপে অন্তর্লিখিত কোণটি 90 ডিগ্রি থেকে বড় হয়, সেজন্য এটা স্থূলকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় হয়, থেকে বড়। আর সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে ছোট। এখন আমরা যদি আরেকটি বৃত্ত অঙ্কন করি, আমরা আরেকটি বৃত্ত অঙ্কন করলাম, এই কেন্দ্র বরাবর আমরা রেখা টানলাম, এটাকে বলা হয় ব্যাস। এই বৃত্তের অর্ধেকের সমান চাপ বিশিষ্ট বৃত্তের পরিধির সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। অর্থাৎ এ বি যদি ব্যাস হয়, তাহলে এ বি চাপ থেকে এ সিবি কোণ একটি অর্ধবৃত্তস্থ কোণ। এই কোণটি সবসময় 90 ডিগ্রি হয়, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ হলো এক সমকোণ। তাহলে এ সি বি কোণ সমান সমান অর্ধবৃত্তস্থ কোণ। বৃত্তের অর্ধেকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হয়। আমরা আরেকটি বৃত্ত অঙ্কন করি। ও হলো কেন্দ্র, এবি হলো জে। আমরা কেন্দ্র থেকে যদি কোনো জের উপর লম্ব অঙ্কন করি, তাহলে এই জে দুটি সমান দুই ভাগে ভাগ হয়, অর্থাৎ এডি সমান সমান বিডি। তাহলে এডি সমান সমান আমরা লিখতে পারি হাফ এবি। এডিটা হলো এবি এর অর্ধেক। তাহলে আমরা যদি ও এ যোগ করি, তাহলে ত্রিভুজ ও এ ডি হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, কেননা এই বিজয়ের উপর উডি লম্ব। আর কোন ত্রিভুজের মধ্যে যদি একটি লম্ব অঙ্কন করা হয়, এটি সমকোণী ত্রিভুজ হয়ে যায়। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে এবং অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আমরা সহজেই কোনো যে দৈর্ঘ্য নির্ণয় করতে পারি পিথাগোরাসের সূত্রের মাধ্যমে। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ যদি আমাদের 10 হয়, 10 স্কয়ার সমান সমান লম্ব যদি 8 হয়, 8 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। 10 স্কয়ার 100, 8 64 প্লাস ভূমি স্কয়ার। তাহলে 100 মাইনাস 64 সমান সমান ভূমি স্কয়ার, অর্থাৎ ভূমি স্কয়ার সমান সমান 36। অতএব ভূমি সমান সমান √36, অর্থাৎ 6। আমরা এডি এর দৈর্ঘ্য পাইলাম, এডি হলো 6। আমরা যদি সম্পূর্ণ যে দৈর্ঘ্য নির্ণয় করি, তাহলে এডি সমান সমান বিডি। তাহলে 6 যোগ 6 তাহলে কত হলো 12, অর্থাৎ এ বি সমান সমান 2AD। তাহলে 2 গুণন কত 6,
12। এইভাবে তোমরা কোন বৃত্তের যে নির্ণয় করতে পারবে। আমরা আরেকটি চিত্র অঙ্কন করি। বৃত্ত অঙ্কন করলাম। বৃত্তের ভিতরে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করব। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ এ বি সি ডি। কোন একটি বৃত্তের ভিতরে যদি কোনো চতুর্ভুজ অঙ্কন করা হয়, বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সম্পূরক অর্থাৎ 180 ডিগ্রি হয়। অর্থাৎ এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ সমান সমান 180 ডিগ্রি। আবার অনুরূপভাবে বলা যায় বি এ ডি কোণ প্লাস বি সি ডি কোণ সমান সমান 180 ডিগ্রি। অর্থাৎ কোন একটা বৃত্তের ভিতরে যদি চতুর্ভুজ অঙ্কন করা হয়, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি বা এক সরল কোণ বা সম্পূরক কোণ। এখন আমরা আরেকটি জিনিস শিখব। বিসি যে কোনো একটি চাপ নিলাম, বি কেন্দ্র থেকে আমরা বি ও সি যোগ করলাম এবং একটি বৃত্তস্থ কোণ অঙ্কন করলাম। এসি যোগ এ ও যোগ করে আমরা একটু বর্ধিত করলাম। তাহলে এই যে কোণটি উৎপন্ন হলো বি ও ডি কোণ হলো বহিস্থ কোণ। তাহলে এ ও বি ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজের ক্ষেত্রে একটি বাহু বর্ধিত করা হয়েছে। ত্রিভুজ এ ও বি এ বহিস্থ কোণ হলো বহিস্থ কোণ বি ও ডি কোণ। আবার ত্রিভুজ এ ও সি, ত্রিভুজ এ ও সি এ বহিস্থ কোণ কোনটি? সি ও ডি কোণ। এই যে কোণ সি ও ডি কোণ। অর্থাৎ কোন ত্রিভুজের যে কোনো একটি ত্রিভুজ যদি অঙ্কন করি, তাহলে এই ত্রিভুজের যে কোনো একটি বাহু যদি আমরা বর্ধিত করি, যেমন এ বি সি ত্রিভুজ আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে এই যে এ সি ডি কোণ হলো বহিস্থ কোণ। অনুরূপভাবে এ ও বি, এই ত্রিভুজের এ ও বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে বি ও ডি কোণ হলো বহিস্থ কোণ। অনুরূপভাবে এ ও সি, এই ত্রিভুজের ক্ষেত্রে এ ও বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে সি ও ডি হলো বহিস্থ কোণ। এখন অন্তঃস্থ কোণ কোনটা? এই বহিস্থ কোণের সন্নিহিত কোণ ব্যতীত অপর যে দুইটি কোণ আছে তাকে বলা হয় অন্তঃস্থ কোণ। অর্থাৎ অন্তঃস্থ কোণ হলো বি এ ও কোণ এবং এ বি ও কোণ। অন্তঃস্থ কোণ ত্রিভুজ এ ও বি এ অন্তঃস্থ কোণ এ বি ও কোণ এবং বি এ ও কোণ। এখন বৃত্তস্থ কোণ এবং বহিস্থ কোণ এবং অন্তঃস্থ কোণের মধ্যে সম্পর্ক হলো বহিস্থ কোণের পরিমাণ অন্তঃস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। এ বি ও কোণ প্লাস বি এ ও কোণ। অনুরূপভাবে সি ও ডি কোণ যদি বহিস্থ কোণ হয়, তাহলে অন্তঃস্থ কোণ হলো সি এ ও কোণ এবং এ সি ও কোণ। তাহলে লেখা যায় যে সি ও ডি কোণ সমান সমান এ সি ও কোণ প্লাস সি এ ও কোণ। পরবর্তী ক্লাসে আমরা বৃত্ত সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানাবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।